কে বসছে দিল্লির মসনদে? বুথ ফেরত জরিপ উল্টো পথে হাঁটলেও এগিয়ে মোদির এনডিএ। বিজেপি কংগ্রেসের হাড্ডাহাড্ডি লড়াই। মোদির গেরুয়া শিবির 292টিতে এবং রাহুলের ইন্ডিয়া জোট 232টিতে এগিয়ে। মমতারই থাকছে পশ্চিমবঙ্গ। এক্সিট পোল ওটা আমরা বিশ্বাস করি না, আমরা মানুষের রায়কে বিশ্বাস করি। মানুষের রায় তৃণমূল কংগ্রেসের পক্ষে, মানুষের রায় মমতা ব্যানার্জির পক্ষে। আমরা যতই উত্তর কলকাতার কাউন্টিংয়ের মধ্যে থাকি, আমাদের মনটা পড়ে রয়েছে যে রাজ্যে কেমন ভোট হয়েছে। শুনছি তো দেদার ভোট হয়েছে। মোদি কা গ্যারান্টি এইটা মানুষ ভালোভাবে নিতে পারে। ওনারা ডিসিশন চাইছিলেন যে একদম হিন্দু ভোট একদিকে চলে যাক, মুসলিম আলাদা থাকুক, ওদের সিএ করবো, এই করবো, সেই। উত্তরপ্রদেশের সমীকরণে পরিবর্তন। এনডিএকে পেছনে ফেলে 80 আসনের 42টি কংগ্রেস জোটের ঝুলিতে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মালয়েশিয়া যেতে না পারা কর্মী সংখ্যা নিয়ে চলছে মিথ্যাচার। সরকার বলছে 17,000, বাইরা বলছে মাত্র 5 থেকে 6,000। জনপ্রতি অতিরিক্ত 5 লাখ টাকা করে নেওয়ার অভিযোগও অস্বীকার। আজকে এই মুহূর্তে কয়জন আছে ড্রাইভার? ডিজির কাছ থেকে আমি 1 ঘন্টার মধ্যে সকল ড্রাইভার, হেল্পার, তার বেতন ভাতা আমি পুরো স্টেটমেন্টটা এখন নিয়ে এখান থেকে যাব। আপনি যান, মিটিংয়ে বসে না থেকে ওনাকে নিয়ে কাজ করেন। দুর্নীতি নিয়ে প্রতিমন্ত্রীর রোশানলের ডাক বিভাগ জবাব না দিতে পারায় মিটিং থেকে বের করে দেন 2 কর্মকর্তাকে। গাড়ি জমি বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার ঘোষণা। কোনো চা শ্রমিক যেন ভাসমান না থাকে সেজন্য কাজ করে যাচ্ছে সরকার। চা দিবসে প্রধানমন্ত্রী বললেন, বাগানে সোলার প্যানেল করলে সাশ্রয় হবে বিদ্যুৎ। এবং আবারও বাড়ছে সিলেট অঞ্চলের নদ নদীর পানি। প্লাবিত নতুন নতুন এলাকা, চরম দুর্ভোগে মানুষ। বর্ষার আগেই রাজধানীর দক্ষিণ খানে জলাবদ্ধতা। নোংরা পানি পেরিয়ে স্কুলে শিক্ষার্থীরা। শুরুতে ভারতের লোকসভা নির্বাচনের খবর। ভারতে ক্ষমতায় আসছে কে? ঘন্টায় ঘন্টায় পরিবর্তন হচ্ছে ফলাফল। ভারতের লোকসভা নির্বাচনের 7ম দফা ভোট গ্রহণ শেষে বিভিন্ন জরিপে মোদির এনডিএর জয় জয়কার আর ইন্ডিয়া জোটের ভরাডুবির কথা বলা হয়েছিল। তবে মঙ্গলবার ভোট গণনার দিন সে চিত্র অনেকটাই ভিন্ন। শেষ খবর পাওয়া পর্যন্ত মোদির নেতৃত্বাধীন এনডিএ জোট 292টিতে এবং রাহুলের ইন্ডিয়া জোট 232টি আসনে এগিয়ে রয়েছে। ভারতের নির্বাচনের 7ম ও শেষ দফা শেষ হতে না হতেই বুথ ফেরত জরিপ আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। মোদি নেতৃত্বাধীন এনডিএ জোট আর কংগ্রেস সহ বিরোধী দলগুলোর ইন্ডিয়া জোট কে কত আসন পাবে তা নিয়ে নানা পূর্বাভাস দেওয়া হয়। বুথ ফেরত জরিপে বলা হয় 350-র বেশি আসন পাবে এনডিএ জোট, আর ইন্ডিয়া জোটের ভরাডুবির কথা বলা হয়। তবে মঙ্গলবার ভোট গণনার কয়েক ঘন্টার মধ্যেই বাস্তব চিত্র ভিন্ন হতে শুরু করে। গত কয়েক ঘন্টার তথ্য অনুযায়ী বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে রয়েছে 290টির বেশি আসনে, আর বিরোধী ইন্ডিয়া জোট এগিয়ে 225টির বেশি আসনে। বলা হয়ে থাকে উত্তরপ্রদেশ যার, দিল্লির মসনদ তার। এই রাজ্যেই রাম মন্দির বানিয়ে নির্বাচনী ফল নিয়ে যথেষ্ট আশাবাদী ছিল মোদির দল। তবে ভোট গণনা যতই এগোচ্ছে সামনে আসছে উল্টো ছবি। এখানে বিজেপিকে পেছনে ফেলে এগিয়ে ইন্ডিয়া জোটের অন্যতম শরিক অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি। তারপরও এবার দিল্লির মসনদ এনডিএ জোটেরই হতে যাচ্ছে, কারণ বাকি রাজ্যগুলোতে মোদির জোটের ভালো অবস্থান। তবে উত্তরপ্রদেশে ইন্ডিয়া জোট এগিয়ে থাকলেও মধ্যপ্রদেশ, কর্ণাটক, গুজরাট, বিহার, রাজস্থান, ওড়িশা, তেলেঙ্গানা, আসাম, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, দিল্লি, জম্মু কাশ্মীর, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ, দাদরা ও নাগর হাভেলিতে বিজেপি এগিয়ে রয়েছে। এদিকে মহারাষ্ট্রে এগিয়ে ইন্ডিয়া জোট, পশ্চিমবঙ্গে এগিয়ে তৃণমূল। মোট 42 আসনের মধ্যে 30টি তৃণমূলের দখলে। তামিলনাড়ুতে এগিয়ে আছে ডিএমকে, কেরালায় এগিয়ে ইন্ডিয়া জোট, অন্ধ্রপ্রদেশে এগিয়ে টিডিপি, পাঞ্জাবে এগিয়ে রয়েছে কংগ্রেস, আর হরিয়ানায় এগিয়ে ইন্ডিয়া জোট। 543 আসনের মধ্যে সরকার গঠনের জন্য দরকার 272টি আসন। এরই মধ্যে মোদির নেতৃত্বাধীন এনডিএ জোট 290টির বেশি আসনে এগিয়ে থাকায় বোঝা যাচ্ছে টানা তৃতীয়বার ক্ষমতায় বসতে যাচ্ছেন মোদি। আর ইন্ডিয়া জোটও ভালো আসন পাওয়ায় শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় পার্লামেন্টে থাকতে যাচ্ছে বলেই মত বিশ্লেষকদের। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। ভারতের লোকসভা নির্বাচন নিয়ে আলোচনার জন্য স্টুডিও দিয়ে আছেন সহকর্মী রায়হানুল রানা। রানা, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা 2019 সালে দেখেছি ম্যাজিকে এনডিএ জয়লাভ করেছে। 2024-এ আসলে সেটার কি অবস্থা?
এমদাদ, আপনি যেটা বলছিলেন 2014 যে নির্বাচন ছিল লোকসভা নির্বাচন এবং 2019 দুই নির্বাচনে কিন্তু এনডিএ জোট জয় পেয়েছে এবং আজকের যে অবস্থা, বর্তমান অবস্থা, শেষ পর্যন্ত বলা হচ্ছে যে এনডিএ জোটই আবারও ক্ষমতায় আসতে যাচ্ছেন। এবং একটা বিষয় বলে রাখি যে 2014 সালের নির্বাচনে এনডিএ জোট পেয়েছিল 336টি আসন, 2019-এর নির্বাচনে সেটা বেড়ে দাঁড়িয়েছিল 352 আসনে। যদিও এই নির্বাচনে কিন্তু সবশেষ আপনি জানেন যে 292 আসনে এগিয়ে আছে এনডিএ জোট। মানে বর্তমান যে আসন অনুযায়ী যে বলা হচ্ছে যে মোদির যে নেতৃত্বে যে দলটি আছে বা জোটটি আছে, এনডিএ জোট সবশেষ ফলাফল অনুযায়ী 292 আসনে এগিয়ে রয়েছে। তার মানে কিন্তু আপনি বুঝতেই পারছেন 2014 এবং 2019-এর তুলনায় কিন্তু অনেকটাই পিছিয়ে পড়েছে এনডিএ জোট। ম্যাজিকটা যদি বলতেন যে মোদির ম্যাজিকটা আসলে কতটুকু কাজে দিচ্ছে, এবার তো 19-এর মতো কাজে দিচ্ছে না। একটা বিষয় বলে রাখি যে দর্শক, আপনারা জানেন যে 2014 এবং 2019-এও কিন্তু মোদি ম্যাজিক কাজ করেছে এবং 2024-এও কিন্তু বিজেপি সেই একইভাবে মোদিকে কাজে লাগিয়েছে এবং তারা বলছেন বা বিশ্লেষকরা যেটা বলছেন যে এই নির্বাচনের কৌশলে বিজেপির প্রধান অস্ত্র ছিল ধর্ম এবং তারা ধর্মকে ব্যবহার করেই পুরো নির্বাচনী প্রচারণা চালিয়েছে, যার সবচেয়ে বড় উদাহরণ ছিল রাম মন্দির উদ্বোধন। জি, মোদিকে আসলে হিন্দুদের ত্রাতা বলা হয় এবং ওভারঅল হিন্দুদের ভোট কিন্তু সে টানতে পেরেছে। তৃণমূলের যে ব্যাপারটা পশ্চিমবঙ্গে, সেটির আসলে খবরটা কি? সেখানে তো আসলে হিন্দু এবং মুসলিম এদের মধ্যে একটা অত বড় তফাৎ নেই। কিন্তু এই নির্বাচনে কিন্তু খুব বেশি মানে বলা যায় যে আমাদের যেহেতু পার্শ্ববর্তী একটা রাজ্য ভারতের পশ্চিমবঙ্গ, সেটা অনেক গুরুত্বপূর্ণ একটা ছিল যে কি হতে যাচ্ছে পশ্চিমবঙ্গে। এবং সব ধরনের বুথ ফেরত জরিপ যেটা বলছিল যে এবার পশ্চিমবঙ্গে বিজেপি খুব ভালো অবস্থানে আসবে, মানে এমনকি বলা হচ্ছিল যে তারা তৃণমূল যে আছে ক্ষমতায় পশ্চিমবঙ্গে তাদেরকেও ছাড়িয়ে যাবে আসলে। কিন্তু আজকের যে রিপোর্ট বলছে সেই রিপোর্টে পুরো উল্টো চিত্র দেখছি আমরা, যেখানে আমরা দেখছি যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসই কিন্তু এগিয়ে আছে এবং তারা গতবারের চেয়েও বেশি আসনে এগিয়ে আছে এবং ভরাডুবি হয়েছে আসলে বিজেপির। পশ্চিমবঙ্গের অবস্থা আমরা জানছিলাম, আমরা আসলে ভারতের 18তম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, কতটি আসনে নির্বাচন হচ্ছে আমরা ওভারঅল যদি আমাদেরকে একটু জানাতেন। ইমদাদ, আপনি জানেন যে ভারতের যে লোকসভা নির্বাচন এবারের, সেখানে 543টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং 7 দফায় কিন্তু এই নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে। আমাদের কাছে কিছু তথ্য আছে, আমরা যদি দেখি যে টোটাল যে প্রসেসটা ছিল, যে আপনি জানেন যে গত 19শে এপ্রিল প্রথম শুরু হয় নির্বাচন এবং ভারতের সরকার গঠন করতে প্রয়োজন 272 আসন। ভোট শুরু হয়েছিল 19শে এপ্রিল এবং সবশেষ শেষ হয় 1 জুন এবং আজকে কিন্তু ভোট ফলাফল ঘোষণা করা হবে। এবং মোট ভোটার ছিল 96,88,00,000, সেখানে ভোট দিয়েছেন প্রায় 65 কোটি ভোটার। যদি বলা যায় যে এই যে এত ভোটার ভোট দিয়েছেন, বা তারা বলছেন যে গতবারের চেয়ে একটু পরিমাণ বেশি ছিল এবার ভোটারের সংখ্যা, যদিও অন্যান্য দলগুলো বলছে যে ভোটার উপস্থিতি কম ছিল, তার কারণে তারা বলছেন যে গরমের দোষ দিচ্ছেন, তারা বলছেন যে তীব্র গরমের কারণে অনেকে ভোট দিতে আসতে পারেননি। এই কথাগুলো কিন্তু চলে আসছে, যার কারণে কিন্তু বলা হচ্ছে যে বারবার যে কেন এবার নির্বাচনে জনসংখ্যা ভোটার কম উপস্থিতি, এই বিষয়টা বারবার বিশ্লেষকরা বলছেন বা রাজনৈতিক দলগুলোও বলছেন যে কেন আসলে ভোটার। আচ্ছা, এই লোকসভা নির্বাচন 18তম লোকসভা নির্বাচন হচ্ছে, আমরা যেটি 2019-এ দেখেছি সেই পরিসংখ্যানটা যদি দেখতাম যে কতটুকু আসলে পার্থক্য হয়েছে। ইমদাদ, এই নিয়ে আমাদের কাছে আরেকটি পরিসংখ্যান আছে, আমরা যদি একটু দেখি সেই পরিসংখ্যানটা। আপনি দেখেন 2019-এর যে নির্বাচন ছিল সেই নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট তারা পেয়েছিল 352 আসন, কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট তারা পেয়েছিল 91 আসন এবং এই 91 আসনের মধ্যে মাত্র 52টি আসন ছিল কংগ্রেসের এবং অন্যান্য দল ছিল 99 আসন। সেই প্রেক্ষাপটে যদি 2024 দেখি আমরা, 2024-এর এখন পর্যন্ত এনডিএ জোট 290-এর বেশি আসনে এগিয়ে আছে এবং ইন্ডিয়া যে জোট আগে ছিল ইউপিএ জোট, এবার সেটা হয়েছে ইন্ডিয়া জোট। ইন্ডিয়া জোট 225-এর বেশি আসনে এগিয়ে রয়েছে এই মুহূর্তে এবং অন্যান্য দলগুলো কিন্তু 20টি আসনে এগিয়ে রয়েছে। তার মাত্র আপনি দেখতেই পাচ্ছেন যে 19-এর তুলনায় কিন্তু 2024-এ ইন্ডিয়া জোট অনেক ভালো করেছে এবং 100-র মতো আসন পেয়েছে শুধুমাত্র কংগ্রেস একক দল হিসেবে। যদিও বিজেপি কিন্তু 290-এর মধ্যে বিজেপি প্রায় 240টি আসনে জয়লাভ করেছে। সেই হিসেবে বলা যায় যে ইন্ডিয়া জোট 2019-এর তুলনায় 2024-এ খারাপ ফল করেছে। ইমদাদ, আচ্ছা, আমাদের আসলে বাংলাদেশিদের অনেকেরই কিন্তু আগ্রহটা বেশি থাকে পশ্চিমবঙ্গ নিয়ে। পশ্চিমবঙ্গে কে আসলে কত আসনে এগিয়ে আছে যদি একটু জানাতেন। ইমদাদ, এটা আসলেই একটা গুরুত্বপূর্ণ বিষয় যে পশ্চিমবঙ্গ নির্বাচন আমাদের একটা আগ্রহ কাজ করে। পশ্চিমবঙ্গ নিয়ে আমাদের কাছে কিছু তথ্য আছে, আমরা একটু যদি দেখে আসি যে পশ্চিমবঙ্গের কী অবস্থা। পশ্চিমবঙ্গে মোট আসন 42টি,
2019-এর চিত্র দেখেন, 2019-এ তৃণমূল কংগ্রেস পেয়েছিল 22টি আসন, বিজেপি পেয়েছিল 18টি এবং কংগ্রেস পেয়েছিল 2টি আসন। 2024-এর নির্বাচন আপনি দেখেন যে তৃণমূল কংগ্রেস এগিয়ে 32টি আসনে, বিজেপি 11টি আসনে, বিজেপি 10টি আসন হবে এবং কংগ্রেস এখন পর্যন্ত কোনো আসনে এগিয়ে নেই। আপনি দেখেন যে এই 42টি আসনের মধ্যে একটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল যে পশ্চিমবঙ্গে এবার বিজেপি অনেক হাড্ডাহাড্ডি লড়াই করবে এবং বিজেপি তৃণমূলকে ছাড়িয়ে যাবে। যদিও আজকের যে রিপোর্ট, সেই রিপোর্টে কিন্তু আমরা দেখছি পুরো উল্টো চিত্র, যে এখানে বিজেপি একদমই ফলাফল ভালো করছে না। ইমদাদ। জি, আমাদের সুব্রত আচার্য তিনিও জানাচ্ছিলেন যে মাটি আরো শক্ত হচ্ছে তৃণমূল কংগ্রেসের। আরেকটা বিষয় যেটি, যে ভারতে উত্তরপ্রদেশ যাদের দখলে থাকে দিল্লিও তাদের দখলে চলে আসে, এরকম একটা কথা প্রচলিত আছে। উত্তরপ্রদেশ নিয়ে যদি একটু জানাতেন। ইমদাদ, এটা আসলেই সত্য কথা ছিল বা কথা আছে যে উত্তরপ্রদেশ যার দিল্লি তার। যদিও কিন্তু এবার আপনি দেখেন যে এবার সমাজবাদী পার্টি সেখানে এগিয়ে আছে, আঞ্চলিক যে পার্টি সমাজবাদী পার্টি সেখানে এগিয়ে আছে, কিন্তু ক্ষমতায় কিন্তু আসতে যাচ্ছে বা এগিয়ে আছে কিন্তু আপনার বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। যার কারণে কিন্তু সেই কথার সঙ্গে কিন্তু এবার আমরা মিল পাচ্ছি না যে উত্তরপ্রদেশ যার দিল্লি তার। আমাদের কাছে কিছু চিত্র আছে, আমরা দেখি যে উত্তরপ্রদেশের কি অবস্থা। উত্তরপ্রদেশে আপনি জানেন যে মোট আসন 80টি, ভারতের মধ্যে সবচেয়ে বেশি আসন কিন্তু এই উত্তরপ্রদেশে। এবং 2019 লোকসভা নির্বাচনে এনডিএ জোট পেয়েছিল 64টি আসন, সমাজবাদী পার্টি 5টি আসন, কংগ্রেস পেয়েছিল মাত্র 1টি আসন। আপনি জানেন যে ওই নির্বাচনে কিন্তু রাহুল গান্ধী সেখানে হেরেছিল এবং অন্যান্য দল পেয়েছিল 10টি আসন। এবং 2024-এর চিত্র সেখানে বলছে যে ইন্ডিয়া জোট 42টি আসনে এগিয়ে, এর মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে যে ওইখানকার যে আঞ্চলিক পার্টি সমাজবাদী পার্টি, তারা 35টির মতো আসনে এগিয়ে রয়েছে এবং এনডিএ জোট সেখানে মাত্র 37টি আসনে এগিয়ে। গতবার এই দলটি পেয়েছিল, জোটটি পেয়েছিল 64টি আসন এবং অন্যান্য দল ছিল 1টি আসনে। ইমদাদ। জি, আমরা আসলে লোকসভা নির্বাচনের 18তম লোকসভা নির্বাচন যেটি হচ্ছে, এই নির্বাচনে কিন্তু আসলে কারচুপিও হচ্ছে বলে অভিযোগ কিন্তু আমাদের পেয়েছি। এই বিষয়ে যদি আমাদেরকে একটু জানাতেন। ইমদাদ, দর্শক, ভারতের লোকসভা নির্বাচনে ফল গণনা হচ্ছে এই মুহূর্তে এবং এই নির্বাচনে কিন্তু কংগ্রেস অভিযোগ করেছে যে বিরোধী বা কংগ্রেস তাদের যে অভিযোগ সেটা হচ্ছে যে বিজেপি তারা ভোট কারচুপি করতে পারে এবং যার কারণে কিন্তু প্রতিটা কেন্দ্রে কংগ্রেসের যে সমর্থকরা আছে তাদেরকে সন্ধ্যা পর্যন্ত তারা অবস্থান করতে বলেছে। এ নিয়ে আমাদের হাতে একটি প্রতিবেদন আছে, চলুন দেখে আসি। ভারতের 18তম লোকসভা নির্বাচনের 7 দফায় 47 দিন ধরে দেশটির প্রায় 65 কোটি ভোটার প্রয়োগ করেছেন গণতান্ত্রিক অধিকার। গত 1 জুন শেষ হয়েছে প্রায় 1.5 মাসব্যাপী সেই নির্বাচন। এরই মধ্যে দেশজুড়ে একযোগে চলছে ভোট গণনা। তবে এই গণনায় ক্ষমতাসীন বিজেপি ব্যাপক কারচুপির চেষ্টা চালাবে বলে অভিযোগ করেছে কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দল। ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে ভোট গণনার প্রক্রিয়ার উপর এবার বিশেষ মনোযোগ দিয়েছে বিরোধী দলগুলো। গণনায় যেন কারচুপি না হয় তা নিশ্চিতে ভোট গণনা শেষ হওয়ার আগ পর্যন্ত নেতাকর্মীদের মাটি কামড়ে পড়ে থাকার নির্দেশ দিয়েছে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি। নেতাকর্মীদের নির্দেশনায় আরও বলা হয়েছে সকাল থেকে তারা যেন পার্টি অফিসে গিয়ে সময় কাটায় এবং গোলযোগের খবর পেলে সদর দফতরকে জানায়। কেবল কংগ্রেস নয়, সব বিরোধী দলই এবারের লোকসভার ভোট গণনাকে আগের ভোটের চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। এর আগে গেল শনিবার দিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের বাড়িতে ইন্ডিয়া জোটের বৈঠকে নেতারা আশঙ্কা করেছিলেন বুথ ফেরত জরিপে বিজেপির বিপুল জয়ের সমীক্ষা প্রকাশ করে বিরোধী নেতাকর্মীদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করা হবে। পরে গণনা কেন্দ্রে ব্যাপক কারচুপি করবে বিজেপি। এদিকে ভোট গণনায় কারচুপি নিয়ে বিরোধী দলগুলোর অভিযোগ উড়িয়ে দিয়েছে ক্ষমতাসীন বিজেপি। দলটির অভিযোগ এদিন গোলমাল বাঁধিয়ে ভোট বানচাল করতে চাইছে কংগ্রেস। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। এমনিতে আমরা প্রতিবেদনে দেখলাম একটা বিষয় বলে রাখি যে বুথ ফেরত জরিপ নিয়ে কথা বলা হচ্ছিল যে বুথ ফেরত জরিপে যে সবচেয়ে বেশি আসন পাবে বিজেপি এবং তারা বলছিল তাদের দাবি ছিল প্রায় 400 বেশি আসনে তারা জয়লাভ করবে। যদিও বুথ ফেরত যে সমীক্ষা, সেই সমীক্ষা কিন্তু পুরো উল্টো দেখছি আমরা। ইন্ডিয়া জোট তারা কিন্তু খুবই ভালো অবস্থানে, যেটা বলা হয়েছিল যে ইন্ডিয়া জোটের ভরাডুবি হবে, যদিও সেটা হয়নি। ইন্ডিয়া জোট গত 2 বারের তুলনায় অনেক ভালো করেছে এই নির্বাচনে। আরেকটা বিষয় যেটা ছিল যে একটু আগে যেটা আপনি বলছিলেন যে উত্তরপ্রদেশ যার দিল্লি তার, সেই ধারণাটা কিন্তু এবার পরিবর্তন হচ্ছে। এবার উত্তরপ্রদেশে ক্ষমতায় আসতে যাচ্ছে যে স্থানীয় যে দল সমাজবাদী পার্টি, সেই হিসেবে বলা যায় যে পুরো যে ধারণা ছিল একটা উত্তরপ্রদেশ নিয়ে, সেই ধারণাও কিন্তু পরিবর্তন হচ্ছে। ইমদাদ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দিয়ে। আপনাকে ধন্যবাদ।
ভারতের 18তম লোকসভা নির্বাচন নিয়ে আলোচনার জন্য আমাদের সহকর্মী রাইহানুর রানা উপস্থিত ছিলেন। এবার অন্যান্য প্রসঙ্গ। চা শ্রমিকরা যাতে ভাসমান না থাকে সেজন্য সরকার সব ধরনের ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে জাতীয় চা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার। এ সময় অধীনস্থ হিসেবে বিবেচনা করা শ্রমিকদের বিষয়ে যত্নশীল হতে মালিকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। সিলেটের মালনীছড়ায় 1854 সালে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করা চা চাষ এখন দেশের বিকাশমান শিল্প। পাহাড়ের ঢালু জমি ছাড়িয়ে চা বাগানের বিস্তৃতি বর্তমানে সমতল উত্তরের জনপদেও। 1957 সালের 4 জুন চা বোর্ডের প্রথম বাঙালি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর এই দিনটি উদযাপন হয়ে আসছে জাতীয় চা দিবস হিসেবে। মঙ্গলবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় চা দিবসের আনুষ্ঠানিকতায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার প্রধানকে বরণ করা হয় ঐতিহ্যবাহী মণিপুরী নৃত্যে। চা শ্রমিকদের সঙ্গে আত্মার সম্পর্ক জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর নানামুখী পদক্ষেপের ধারাবাহিকতায় চা শিল্পের বিকাশে কাজ করছে আওয়ামী লীগ সরকার, যার সুফল মিলছে উত্তরবঙ্গে চা চাষে। এ সময় চা শ্রমিকদের বিষয়ে যত্নশীল হতে মালিকদের প্রতি আহ্বান জানান সরকার প্রধান। বলেন, কোনো চা শ্রমিক যাতে ভাসমান না থাকে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। শুধুমাত্র তাদেরকে ওই আপনার অধীনস্থ বলে বিবেচনা করলে হবে না, কাজে সেই শ্রমিকদের প্রতি আপনাদের আরো যত্নবান হতে হবে। তার জন্য একটা ফ্লোটিং ভাসমান, কিন্তু এই ভাসমান থাকবে কেন? আমাদের কোনো নাগরিক ভাসমান থাকবে না। আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি, সকল ভূমিহীন গৃহহীন তাদেরকে ঘর করে দিচ্ছি। ইনশাল্লাহ এই চা শ্রমিকরাও এরকম ভাসমান থাকবে না, সেটা আমি বলে যাচ্ছি। যা করার করব। পরে গণভবনে জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। বলেন, নতুন প্রজন্ম যাতে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে সেভাবেই গড়ে তুলছে সরকার। বিশ্ব এগিয়ে যাচ্ছে প্রযুক্তির যুগে, আমাদের ছেলেমেয়েরা পিছিয়ে থাকবে না, তাদেরকেও সেইভাবে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন একটা জাতি হিসেবে গড়ে তুলব। আর 41-এর যে স্মার্ট বাংলাদেশ, আজকের যারা তরুণ এবং আজকের যারা শিশু, তারাই হবে 41-এর ভবিষ্যৎ কর্ণধার। এ সময় শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে সরকার গুরুত্ব দিচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। দেশের ইতিহাসে বিদেশে কর্মী পাঠানোর সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারির ঘটনা ঘটিয়েছে রিক্রুটিং এজেন্সিগুলো। কর্মী পাঠানোর নামে সিন্ডিকেটের মাধ্যমে লুট করেছে 22,500 কোটি টাকা। অন্যদিকে 1,000 কোটি টাকা খরচ করেও 17,000 মানুষ যেতেই পারেননি মালয়েশিয়ায়। অভিবাসন বিশ্লেষকরা বলছেন, প্রভাবশালী মহলের ছত্রছায়ায় 3 দশক ধরে চলছে লোক পাঠানোর নামে লোপাট। মার্জিয়ামুর রিপোর্ট। মালয়েশিয়া সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী 31 মে পর্যন্ত দেশটিতে 5,26,676 জন বাংলাদেশি কর্মীকে পাঠানোর অনুমতি দেয়া হয়। কিন্তু বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি ছাড়পত্র দেয় প্রায় 4,94,642 জনকে। অজ্ঞাত কারণে বাদ দেয়া হয় 32,000 কর্মীকে। কথা ছিল জনপ্রতি 78,990 টাকা করে দেবেন কর্মীরা। এই খরচের ভেতরে আছে পাসপোর্ট খরচ, স্বাস্থ্য পরীক্ষা, নিবন্ধন ফি, কল্যাণ ফি, বিমা, স্মার্ট কার্ড ফি ও সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির সার্ভিস চার্জ। আর ঢাকা থেকে মালয়েশিয়া যাওয়ার উড়োজাহাজ ভাড়া সহ 15টি খাতের খরচ বহন করবে নিয়োগকারী প্রতিষ্ঠান। এই অবস্থায় তালিকাভুক্ত 4,76,642 জনের কাছ থেকে সিন্ডিকেট করে মালয়েশিয়ার আমিনুর ও দেশের রিক্রুটিং এজেন্সিগুলো হাতিয়ে নেয় নির্ধারিত ফি বাদে গড়ে 5 লাখ টাকা করে, যার পরিমাণ দাঁড়ায় প্রায় 22,500 কোটি টাকা। এদিকে 933 কোটি টাকা খরচ করেও মালয়েশিয়া যেতে পারেননি প্রায় 17,000 অনুমতিপ্রাপ্ত কর্মী। আর প্রবাসী প্রতিমন্ত্রী এর দায় চাপান বাইরার কাঁধে। লিস্ট তৈরি করে আমাদেরকে যদি দেয়, তখন সেই অনুপাতে আমরা ফ্লাইটের ব্যবস্থা করব। বাইরে কোনো লিস্ট আমাদেরকে দেয় নাই। তবে অভিবাসন বিশ্লেষকরা বলছেন, প্রতিমন্ত্রীর এমন বক্তব্য গ্রহণযোগ্য না। মূলত প্রভাবশালী মহলের ছত্রছায়ায় বারবার লোপাট হচ্ছে জনগণের কোটি কোটি টাকা। মালয়েশিয়ার এই যে পুরো সিস্টেমটা সফটওয়্যার যিনি নিয়ন্ত্রণ করেন,
আমিন নামে এক ভদ্রলোক, যিনি মালয়েশিয়ান বাংলাদেশি, তিনি সেখানে আছেন এবং বাংলাদেশে একটি চক্র মিলে তাতে দুই দেশেরই প্রভাবশালী লোকজন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যদি বলে বাইরে আমাকে তালিকা দেয়নি, এটি ভীষণ দুঃখজনক। কারণ যেই কর্মীরই অ্যাপ্রুভাল হয়েছে তাদের প্রত্যেকের নাম তালিকা বিএমইটির কাছেই আছে। কারণ একজন কর্মীও বিএমইটির বা মন্ত্রণালয়ের নিবন্ধন ছাড়া যেতে পারেনি। এগুলো বলা মানে আসলে নিজেদের দায় এড়ানো। অনিয়মের কথা স্বীকার করে বায়রা মহাসচিব জানান, পুরো প্রক্রিয়ায় ছিল তদারকির অভাব। লোকজন যখন যেতে পারেনি, আমরা তো দায়ভার কিছুটা নিতে হবে। আমরা বলতে আমাদের এক্সপিরিয়েন্সি 18 সালে যখন বন্ধ করে তখন 52,000 ওয়ার্কার আমাদের যেতে পারেনি। যখন কোনো ক্রাইসিস আসে, রাশ আসে, তখন এই এয়ারলাইন্সগুলো এই সুযোগটা নেয়। ঠিক এই ঘটনা তো তাই ঘটেছে। ডেফিনেটলি এইসব বিষয়গুলো তো বিবেচনা করতে হবে। 31 মে পর্যন্ত কর্মী পাঠানোর প্রক্রিয়ায় নিয়োজিত ছিল 101টি রিক্রুটিং এজেন্সি। 2018 সালে মানব পাচার ও 5,000 কোটি টাকার দুর্নীতির অভিযোগ এনে বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার বন্ধ করে মালয়েশিয়া সরকার। এরপর 2022 সালে আবারও শ্রমবাজার খুলে দেয় দেশটি। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। এদিকে মালয়েশিয়া যেতে না পারা প্রকৃত কর্মীর সংখ্যা 5 থেকে 6,000-এর বেশি হবে না বলে দাবি করেছে রিক্রুটিং এজেন্সি মালিকদের সংগঠন বায়রা। তাদের দাবি, মালয়েশিয়ায় কর্মী পাঠাতে 5 থেকে 7 লাখ টাকা নেয়ার অভিযোগ উঠলেও প্রকৃতপক্ষে 2 লাখের বেশি নেয়নি কোনো এজেন্সি। পাঠানোর বা ভিসা কিনা বিক্রি কোনো কিছুর মধ্যেই আমরা সম্পৃক্ত ছিলাম না। আমি ব্যক্তিগতভাবে কোনো লোক মালয়েশিয়াতে আমি পাঠাই নাই। সুতরাং আমাদেরকে উদ্দেশ্য প্রণোদিতভাবে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে আমার মনে হয় যে এই জিনিসটা বাস্তব ঘটনা উঠে আসুক। মালয়েশিয়াগামী কর্মী যারা যেতে পারেনি তাদেরকে কি করে কম্পেনসেট করে হয় তাকে পাঠিয়ে দেওয়া যায়, নাহলে সে যেন তার অভিবাসন ব্যয়টি ফেরত পায়। সুতরাং আমরা লেটস ফোকাস অন অভিবাসী কর্মী। মন্ত্রণালয় যেভাবে নির্ধারণ করে দেয়, আমরা সেভাবে আমাদের এই কর্মীদের যে তাদের ন্যায্য পাওনাটা তাদেরকে আমরা ফেরত দেওয়ার চেষ্টা করব। এবং যদি সম্ভব হয়, মাননীয় মন্ত্রী চেষ্টা করছেন, সরকারের উচ্চ পর্যায়েও চেষ্টা করছেন, মালয়েশিয়ান অথরিটির সাথে কথা বলে এদেরকে নেওয়া যায় কিনা। অনিয়ম অব্যবস্থাপনা নিয়ে মন্ত্রীর রোষানলে ডাক বিভাগ। 69 কোটি টাকার শতাধিক গাড়ি পড়ে আছে কেন? এই প্রশ্নের উত্তর দিতে না পারায় মহাপরিচালক সহ 2 কর্মকর্তাকে মিটিং থেকে বের করে দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এ সময় কর্মকর্তাদের অনিয়মে সাধারণ মানুষ প্রতারিত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। কম বেশি মানে আজকে এই মুহূর্তে কয়জন আছে ড্রাইভার? না, তো সফটওয়্যার না থাকলে হার্ডওয়্যার থেকে বের করে দেন। ডাক বিভাগের 462টি গাড়ির মধ্যে অচল 135টি। প্রায় 69 কোটি টাকা দামের এসব গাড়ি পড়ে আছে কেন, এর কারণ জানতে চান পরিচালক আবু তালেবের কাছে। কিন্তু ওই কর্মকর্তা সদুত্তর দিতে না পারায় মিটিং থেকে বের হয়ে যেতে বলেন প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। আপনি সারা বাংলাদেশ এখন আপনি হাইটে যাবেন, নাকি ফোন করবেন, নাকি ভিডিও কনফারেন্স করবেন? ডিজির কাছ থেকে আমি 1 ঘন্টার মধ্যে সকল ড্রাইভার, হেল্পার, তার বেতন ভাতা, আমি পুরো স্টেটমেন্টটা এখন নিয়ে এখান থেকে যাব। আপনি যান, মিটিংয়ে বসে না থেকে ওনাকে নিজে কাজ করেন। মঙ্গলবার ডাক ভবনে আয়োজিত মতবিনিময় সভায় ঘটে এই ঘটনা। পরে যাবতীয় হিসাব নিকাশ নিয়ে প্রায় 30 মিনিট পর আবার সম্মেলন কক্ষে ফেরত আসেন মহাপরিচালক সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রতিমন্ত্রী জানান, গাড়ি, সার্ভিস পয়েন্ট, এমনকি জমির সঠিক ব্যবহার করতে না পারায় বছরে 700 কোটি টাকা লোকসান গুনছে ডাক বিভাগ। এ অবস্থায় গাড়ি, জমি বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার ঘোষণা দেন প্রতিমন্ত্রী। হাজার হাজার কোটি টাকার ল্যান্ড এবং যে সিভিল ইনফ্রাস্ট্রাকচার আছে সেটা তো ফেলে রাখার কোনো মানে নাই। সরকারের টাকাও বিনিয়োগ করা দরকার নাই, বেসরকারি খাতে বিনিয়োগ করে সেখানে এই ব্যবসাটা করবে আমাদের সাথে, সেটা আর কি একটা রেভিনিউ শেয়ার করবে। শুধু সেবা বেসরকারীকরণ নয়, শুদ্ধি অভিযান চলবে কর্মকর্তাদের বিরুদ্ধেও। আসছে বাজেটে ডাক বিভাগের জন্য কোনো অর্থ চাইবেন না বলে জানান প্রতিমন্ত্রী। আমরা সরকারের কাছে যদি টাকা চাই তাহলে পরে কিন্তু সেখানেও আপনার সরকার জিজ্ঞেস করবে যে প্রতি মাসে 700 কোটি টাকা লস হচ্ছে, তাহলে আবার দিলে সেই টাকাটা কোত্থেকে ফেরত দিবা? এ সময় ডাক বিভাগের জন্য সরকার নতুন আইন আনছে বলেও জানান জুনায়েদ আহমেদ পলক। এটা বের করতে হবে ভাইয়া। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও সাবেক আইজিপি বেনজির আহমেদ আওয়ামী লীগের লোক নয় দাবি করে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন,
কোনো অপকর্মই ঢেকে রাখা যায় না, সত্য একদিন না একদিন প্রকাশ পাবে। রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে প্রতিনিধি সভায় একথা বলেন তিনি। বেনজির আমাদের দলের লোক নয়, সিনিয়রিটি মেধা নিয়ে সে আইজিপি হয়েছে। আজিজও আমাদের দলের লোক নয়, সেনাপ্রধান হয়েছে তার যোগ্যতা, তার সিনিয়রিটি, আমরা তাদের বানাইনি। এখন ভেতরে তারা যদি কোনো অপকর্ম করে, এইটা যখন সরকারের কাছে বিষয়টি আসে, তখন এদের বিচার করার সৎসাহস শেখ হাসিনার সরকারের। পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিতে সিলেটে তলিয়েছে নতুন নতুন এলাকা, পানিবন্দী লাখ লাখ মানুষের দুর্বিষহ দুর্ভোগ। এই মুহূর্তে সিলেটের জল্লারপাড় এলাকায় আছেন সহকর্মী ইকরামুল কবির, সরাসরি যাব তার কাছে। আমি এই মুহূর্তে আছি সিলেট নগরীর একেবারে কেন্দ্রস্থল জল্লারপাড় এলাকায়। এই জল্লারপাড় এলাকার প্রায় ২০-২৫টি বাড়িতে গত বৃহস্পতিবার থেকে যে পানি উঠেছে, সেই পানিতে একেবারে নিমজ্জিত অবস্থায় রয়েছেন এই এলাকার মানুষেরা, পানিবন্দী হয়ে আছেন। এবং বেশ বলা যায় এখানে যে বাড়িগুলো আছে, ৩তলা ৪তলা ৫তলা বাড়িগুলো আছে, সব একটা অভিজাত এলাকা এই এলাকাটি। এই এলাকার মানুষের একটি দুর্দশার কথা তারা বলছেন যে এখান থেকে যে বাড়িঘর হচ্ছে, নতুন নতুন গৃহায়ন হচ্ছে, নতুন নতুন আবাসন হচ্ছে, কিন্তু এখান থেকে যে পানি যাওয়ার পথগুলো, সেই পথগুলো প্রশস্ত হচ্ছে না। এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেই ব্যবস্থা করা হয়েছে, সেই পানি নর্দমার, সেই নর্দমারগুলো গভীরতা কম থাকার কারণেই এই এলাকায় প্রায় বৃষ্টি হলেই পানি বন্দী হয়ে অবস্থা হয়ে যায়। গত বৃহস্পতিবার যখন পাহাড়ি ঢল নামে বুধবার রাতে, তারপরে যখন সুরমা নদীর পানি বাড়তে থাকে, তখন এই এলাকার পানিও বেড়ে যায়। বাড়তে বাড়তে এখন ঘরবাড়ির ভিতরে, একতলার অনেক ঘরবাড়ির ভিতরে পানি ঢুকে গিয়েছে এবং এই নর্দমা পানি অনেক জায়গায় প্রবেশ করার ফলে এই এলাকায় একটি দুর্গন্ধময় এলাকায় পরিণত হয়েছে। এই অবস্থা থেকে কখন যে উত্তরণ হবে তাও জানেন না। কারণ হচ্ছে কি, সুরমা নদীর পানি যে 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার বেগে নামছে, গতিতে নামছে, তাতেই বোঝা যাচ্ছে এখানকার পানি হয়তো আরও সপ্তাহখানিক নামতে সপ্তাহখানিক লেগে যাবে। তারপরে বৃষ্টি হচ্ছে, প্রতিদিন বৃষ্টি হচ্ছে। গতকালকে রাতে কিছুটা বৃষ্টি হয়েছে, আজকে সকাল থেকে বৃষ্টি হয়েছে বারবার, এবং প্রতিবার বৃষ্টির ফলেই এই অবস্থার অবনতি ঘটে। এবং কালকের সকাল ভোর পর্যন্ত 226 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তার কারণে যে পানিটা কিছুটা নামতে ছিল, আবার পানিটা উঠে গিয়েছে। সব কিছু মিলে বলা যায় যে সুরমা এবং কুশিয়ারা পানি এখনও বিপশ্চিমা 3টি পয়েন্টে বিপশ্চিমার উপরে আছে, এবং পানির এই ধীরগতি নামার কারণে এই মানুষের দুর্দশা কমছে না। এই ছিল সিলেটের যে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, মানুষের দুর্গতি চরমে পৌঁছে গেছে, তার সবশেষ খবর। সিলেট থেকে সহকর্মী ইকরামুল কবির। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৪র্থ দফায় ভোট কাল। এরই মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে নির্বাচনী সরঞ্জাম। সকালে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হয় ইভিএম মেশিন সহ ভোটের প্রয়োজনীয় সামগ্রী। পাশাপাশি প্রিজাইডিং কর্মকর্তা পোলিং এজেন্টদের বুঝিয়ে দেওয়া হয় তাদের দায়িত্ব। তবে দুর্গম এলাকায় ব্যালট পেপার দেওয়া হবে ভোটের দিন সকালে। শুধু কেন্দ্র নয়, নিরাপত্তা বলয়ে রাখা হয়েছে ৫৫ উপজেলার নির্বাচনী এলাকা। ঈদ উপলক্ষে নতুন করে সাজছে বিপণী বিতান। ঈদ উল ফিতরের মতো জাঁকজমক না হলে উৎসবের আমেজে কমতি নেই। আনন্দ বাড়িয়ে দিতে ক্রেতাদের বিকাশের ক্যাশব্যাক অফার সহ বিভিন্ন পোশাকে ৭০% পর্যন্ত মূল্য ছাড় দিচ্ছে নামি দামি ব্র্যান্ডগুলো। বিপণী বিতানগুলোতে লেগেছে ঈদ উল আজহার আমেজ। রাজধানীতে পোশাক কেনাকাটায় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। পাঞ্জাবি, 3 পিস, টি শার্টের চাহিদা বেশি, দাম ও মানেও আছে স্বস্তি। এক্সক্লুসিভলি যে প্রোডাক্টগুলো থাকে একটু আগে কিনতে পারলে ভালো। ডিসকাউন্ট চলছে তো, বেশ ভালো অফার চলছে। নামি দামি ব্র্যান্ডগুলো 20 থেকে 70% পর্যন্ত মূল্য ছাড় দিচ্ছে। আর বিকাশের মাধ্যমে পেমেন্টে আছে সর্বোচ্চ 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার। ফ্ল্যাট ডিসকাউন্ট দিচ্ছি অল প্রোডাক্টের উপর 20% এবং নির্দিষ্ট কিছু পোশাকের উপরে 50%, 30%। বিকাশের পক্ষ থেকে কাস্টমার প্রতিদিন একবার পারচেস করলে
100 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবে। এই ক্যাম্পেইন চলাকালীন পর্যন্ত সে সর্বোচ্চ 300 টাকা পাবে, প্রতিদিন 200 টাকা পর্যন্ত পাবে। ঈদের অল্প কয়েকদিন বাকি থাকলেও এখনও ক্রেতা সমাগম কম বলছেন বিক্রেতারা। কটনটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। অল ওভার নতুন নতুন অনেক প্রোডাক্ট আমাদের বিভিন্ন আউটলেট রয়েছে। ক্রেতা আশা রাখছি ঈদের আগে আরেকটু ভালো পাবো। পাঞ্জাবের জন্য ব্র্যান্ড ভেদে গুনতে হচ্ছে 1200 থেকে 3500 টাকা পর্যন্ত, শাড়ি ডিজাইন ভেদে 1000 থেকে 12000 পর্যন্ত, ছোটদের পোশাকের দাম রয়েছে 500 থেকে 2500 টাকা পর্যন্ত। জিন্নাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা। বাজেট ঘোষণার আগে লাগামহীন মূল্যস্ফীতি পরিস্থিতি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বলছে 5 মাস পর আবারও খাদ্যে মূল্যস্ফীতি ঠেকেছে 10.76%, আর ভোক্তাদের চাপে রাখা সাধারণ মূল্যস্ফীতি 6 মাস পর ঠেকল সর্বোচ্চে। মাত্র দুদিন পরেই ঘোষণা হতে যাচ্ছে 2024-25 অর্থ বছরের জাতীয় বাজেট, যেখানে নিত্য পণ্যের বাজারে স্বস্তি ফেরানোর প্রতিচ্ছবি দেখতে চান সাধারণ মানুষ। আগে দাম ছিল কম, এখন দিন দিন খালি দাম বাড়তেছে। 2-3 দিন বা 4 দিন পরে বাজারে আসলে দেখা গেছে আবার দেখি দ্বিগুণ হয়ে গেছে। সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হবে কিনা তা জানতে অপেক্ষা করতে হলেও এরই মধ্যে তাদের আশা ভঙ্গের খবর দিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস। সোমবার প্রকাশিত তথ্যে সংস্থাটি জানিয়েছে সদ্য সমাপ্ত মে মাসে বাঁধ ভাঙা সাধারণ মূল্যস্ফীতি ঠেকেছে 9.89%, অর্থাৎ এক বছর আগের তুলনায় 100 টাকা মূল্যের কোনো পণ্য বা সেবা কিনতে তাদের ব্যয় করতে হয়েছে প্রায় 110 টাকা, যা গত বছরের অক্টোবরের পর সর্বোচ্চ। আর খাদ্যপণ্য কিনতে তাদের ব্যয় বেড়েছে 10.76%। অর্থনীতিবিদরা বলছেন, একদিকে উচ্চ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা, অন্যদিকে ডলার সংকটে আমদানি সংকোচন, যা লাগামহীন করেছে মূল্যস্ফীতির পাগলা ঘোড়াকে। এত বড় প্রবৃদ্ধির হার রাখবো, আবার আমি মূল্যস্ফীতি কমায় নিয়ে আসবো, কিভাবে সম্ভব? আবার যেখানে আমি দেখতেছি রিজার্ভ ধরে রাখার জন্য আমি পর্যাপ্ত আমদানি করতে পারছি না, উৎপাদনের জন্য পর্যাপ্ত আমদানি করতে পারছি না ভোগের জন্য, এবং সেজন্য আমি দ্রব্যমূল্যের একটা আপওয়ার্ড প্রেসার আমি দেখতে পাচ্ছি। বিবিএস এর সর্বশেষ তথ্য, শহরের তুলনায় গ্রামে মানুষের নিত্যদিনের প্রয়োজন মেটাতে বেশি অর্থ ব্যয় করতে হয়েছে। জিন্নাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা। এবার খেলার খবর। হাতের চোটের জন্য বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে গেলেন পেসার শরীফুল ইসলাম। তবে সুখবর আছে তাসকিনকে নিয়ে। সোমবার বিকেলে ডালাসে বোলিং অনুশীলন করেছেন স্পিড স্টার। যুক্তরাষ্ট্রের ডালাস থেকে বিস্তারিত জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। বিশ্বকাপের আগে ব্যাটিং নিয়ে চিন্তা থাকলেও এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কে বসছে দিল্লির মসনদে? বুথ ফেরত জরিপ উল্টো পথে হাঁটলেও এগিয়ে মোদির এনডিএ। বিজেপি কংগ্রেসের হাড্ডাহাড্ডি লড়াই, মমতারই থাকছে পশ্চিমবঙ্গ। প্যারিসে যেতে না পারা কর্মী সংখ্যা নিয়ে চলছে মিথ্যাচার। সরকার বলছে 17,000, বাইরা বলছে মাত্র 5 থেকে 6,000। জনপ্রতি অতিরিক্ত 5 লাখ টাকা করে নেওয়ার অভিযোগও অস্বীকার। আজকে এই মুহূর্তে কয়জন আছে ড্রাইভার? ডিজির কাছ থেকে আমি 1 ঘন্টার মধ্যে সকল ড্রাইভার, হেল্পার, তার বেতন ভাতা, আমি পুরো স্টেটমেন্টটা এখন নিয়ে এখান থেকে যাব। আপনি যান মিটিংয়ে বসে না থেকে ওনাকে নিজে কাজ করেন। দুর্নীতি নিয়ে প্রতিমন্ত্রীর রোশানলের ডাক বিভাগ জবাব না দিতে পারায় মিটিং থেকে বের করে দেন 2 কর্মকর্তাকে। গাড়ি জমি বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার ঘোষণা। এ ছিল দুপুরের সময়ে বিভাগীয় সময়ের নানা খবর নিয়ে আমাদের সঙ্গে থাকবেন সহকর্মী রাইসা জান্নাত। ধন্যবাদ ইমদাদ। বিভাগীয় সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পরে, সঙ্গেই থাকুন সময়ের।